সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাবো। এটা আপনারা সবাই জানেন যে সাম্প্রতিক একটা খুবই ভয়াবহ যুদ্ধ হয়েছে, যেটা ইরান এবং ইসরায়েলের মধ্যে। আমরা দেখেছি ইরানে ইসরায়েল কোনো উস্কানি ছাড়া বা ইরানের পক্ষ থেকে কোনো হামলা ছাড়াই, কোনো কারণ ছাড়াই বর্বরোচিত হামলা করেছে, যেটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আপনারা দেখেছেন ইরানে ইসরায়েল অনেক গুরুত্বপূর্ণ ঘাঁটিতে প্রথম দিনই বোমা হামলা করে এবং তাদের সর্বোচ্চ সামরিক পদে যারা কর্মকর্তা ছিলেন তাদেরকে হত্যা করেছে, যেটা স্পষ্টতই আন্তর্জাতিক যুদ্ধের যে একটা আইন আছে এটার লঙ্ঘন। আমরা দেখেছি রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ প্রায় 3 বছর চলছে অবস্থা, কিন্তু এখনও পর্যন্ত তাদের কোনো হাই র্যাঙ্কিং অফিসিয়ালকে কাউকে টার্গেট করা হয় নাই। ইউক্রেনও করে নাই আর রাশিয়াও করে নাই। তো কিন্তু ইসরায়েল প্রথমে করলো কি, প্রথমেই ইরানের যে হাই র্যাঙ্কিং অফিসিয়ালরা আছে তাদেরকেই অ্যাসাসিনেট করলো, টার্গেটেড কিলিং করে মেরে ফেললো। তাদের যে আইআরজিসির প্রধান এবং আইআরজিসি এয়ারস্পেস ফোর্স, যেটা হচ্ছে মিসাইল যারা পরিচালনা করে, ওই ফোর্সের প্রধানকেও মেরে ফেলা হয়েছে এবং তাদের পুলিশ প্রধানকে মেরে ফেলা হয়েছে এবং বড় বড় বাহিনীর যে প্রধানগুলো সবাইকে মেরে ফেলা হয়েছে। এরপরে কিন্তু ইরান তার প্রতিশোধমূলক হামলাটা করে ইসরায়েলের উপর। প্রথম দিনই আমরা দেখেছি ইরানের উইকজন কোথায় ছিল, কেন ইরান প্রথম দিনে এভাবে নাস্তানাবুদ হলো ইসরায়েলের কাছে। সেটা হচ্ছে ইরানের যে ইন্টারনাল সিকিউরিটি নিরাপত্তা ব্যবস্থা ছিল সেটা খুবই উইক ছিল। মোসাদের যে এজেন্ট তারা ইরানের ভিতরেই দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে ইরানের কোন জায়গায় এয়ার ডিফেন্স ছিল, কোন জায়গায় থেকে মিসাইল উৎক্ষেপণ করা হতো, এগুলো আগে থেকে ওরা লোকেট করে ওখানেই একটা দূরবর্তী স্থান থেকে লাইভ ট্র্যাকিং ক্যামেরা বসিয়ে ওখানে গাইডেড মিসাইল বসিয়ে রেখেছিল। পরবর্তীতে যখন ইসরায়েল যখন রাতে হামলা করবে তার আগে তাদেরকে মেসেজ দিয়ে দেওয়া হয়েছিল যে আমরা এখানে অ্যাটাক করব, তোমরা এখানে কোন কোন জায়গায় এয়ার ডিফেন্স আছে সেগুলো আগে ডেস্ট্রয় করে দাও গাইডেড মিসাইল দিয়ে। ইরানের ভিতরে থেকে ডেস্ট্রয় করার জন্য তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছিল, যাতে ইসরায়েল তাদের এয়ারফোর্স নিয়ে অ্যাটাক করতে আসলে ওই এয়ার ডিফেন্সের মুখোমুখি হতে না হয়, তারা ফ্রিলি ইরানের উপর বম্বিং করতে পারে। এবং ইসরায়েলের নির্দেশনা মতো হলো ঠিক তাই। ইসরায়েল উপর থেকে বিমান নিয়ে এসে বম্বিং করতেছে, ইরান কোনো প্রতিরোধী গড়ে তুলতে পারেনি। কারণ কেন, তাদের যেই এয়ার ডিফেন্স মিসাইল দিয়ে ইসরায়েলের নিক্ষেপ করা বিমান এবং বোমা ওগুলো ধ্বংস করবে, সেগুলো আগে থেকেই ইরানের ইন্টারনাল গ্রাউন্ডে থাকা মোসাদের যে এজেন্ট বা ইরানের ইন্টারনাল যে এনিমিগুলো আছে ওগুলো ওরা কী করেছিল, ধ্বংস করে দিয়েছিল ওই ওপেনগুলো। সেজন্য ইরান নির্বিচারে এবং একদম ওপেনলি বম্বিং করতে পেরেছিল। এই কারণে ইরান প্রথম দিনেই নাস্তানাবুদ হয়ে যায়, অলমোস্ট তারা বিহবল হয়ে যায়। কিন্তু পরবর্তীতে তারা এটা একটু গুছিয়ে নেওয়ার পরে কিছুটা প্রতিরোধ গড়ে তুলতে পারে। এরপরে আমরা দেখেছি ইরান নিজেদেরকে কিছুটা গুছিয়ে নেয় এবং তারা ইসরায়েলের কি পয়েন্ট যেগুলো আছে, ইসরায়েলের যে মোসাদের যে হেডকোয়ার্টার ওখানে এবং তাদের আশকেলন এবং তাদের হাইফা বন্দরনগরী সেখানে বম্বিং করে। এর ফলে ইসরায়েল একটু ক্ষতির সম্মুখীন হয় এবং এটা একটু বলা যায় না, ছোটো দেশ হিসাবে ইসরায়েলের অনেক বড় ক্ষয়ক্ষতি হয়। তাছাড়া তাদের দেশের এই ক্ষয়ক্ষতির চিত্রগুলো প্রকাশের উপর ইসরায়েল সরকার নিষেধাজ্ঞা প্রদান করে। এই কারণেই অনেক ক্ষয়ক্ষতি আমাদের চোখের সামনে আসেনি, যেগুলো রেসিডেন্সিয়াল এরিয়া বা পাবলিক ওপেন প্লেসে হয়েছিল এগুলো আমাদের সামনে এসেছে। আর যেগুলো ইসরায়েলের সামরিক ঘাঁটিতে, বিমান ঘাঁটিতে যে মিসাইলগুলো ইরানের ছোটা মিসাইলগুলো পড়েছিল ওগুলোর ক্ষয়ক্ষতির কোনো চিহ্ন আসেনি। হয়তো ওখানেও ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে, কিন্তু বিষয় হচ্ছে আজকে এটা খুশির সংবাদ এবং দুঃখেরও যে এই 12 দিনের যুদ্ধে ইরানের অনেকগুলো উচ্চপদস্থ কর্মকর্তা, অনেক প্রতিভাবান সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী মারা গিয়েছেন। এবং আর এটা সুখের সংবাদ হচ্ছে, এটা হচ্ছে খুশির এটা হচ্ছে আজকে যুদ্ধবিরতি হয়েছে এবং সেটা একপাক্ষিকভাবে ইরানকে সারেন্ডার করতে তারা বাধ্য করতে পারেনি। ইউএসএ এবং পশ্চিমারা, ইসরায়েল সবাই মিলে চাচ্ছিল ইরান
নিঃশর্তভাবে কী করুক, সারেন্ডার করুক। কিন্তু ইরান তাদের মনোবল এবং সাহস হারায়নি, এর ফলে তারা যুদ্ধ চালিয়ে গিয়েছিল। চালিয়ে যাওয়ার ফলে তাদের এটা ধরতে গেলে এটা তাদের যদিও তাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের এটা মানসিক বিজয় বলা যায় এবং তারা এই যুদ্ধ থেকে অনেক কিছু শিখতে পারবে। আজকে সিজফায়ার আজকে 24শে জুন 2025 আজকে যুদ্ধবিরতিটা ঘোষণা করে ট্রাম্প, এবং ঘোষণা করার পরেই ইসরায়েল মনে করেছিল যে এখন যুদ্ধবিরতি ঘোষণা হয়ে গেছে, আমরা সাথে সাথেই কী করে ইরানকে বোমা মেরে একদম আমরা কী করে দিই, ধ্বংস করে দিই। ওরা যুদ্ধবিরতি যেই রাতে ঘোষণা করে তখন ইরানের রাত চলতেছিল, ট্রাম্প টুইটারে ঘোষণা করে তখন হয়তো আমেরিকাতে দিন। ওই রাতেই কিন্তু ইসরায়েল ভয়াবহ বম্বিং করে তেহরানের রাজধানীতে, রেসিডেন্সিয়াল এরিয়ায়। এর ফলেই ইসরায়েল মনে করেছিল যে তারা বোমা মেরে তারা জিতে গেছে, তারা একটা উইন সিচুয়েশনে চলে যাবে, যদিও যুদ্ধবিরতি হচ্ছে। কিন্তু এর পরদিন যখন সকাল হয় তখন ইরান এই বর্বরোচিত হামলার জবাব দেয়। তারা মিসাইল নিক্ষেপ করে এবং নিক্ষেপিত একটা মিসাইলের মধ্যে একটা গিয়ে প্রায় 8-10 তলা একটা ভবনের মধ্যে আঘাত করে। এর ফলে ইসরায়েলের প্রায় 5 থেকে 6 জন মানুষ নিহত হয়। নিহত হওয়ার পর আরও প্রায় 20 থেকে 30 জন আহত হয়। এর ফলে ইসরায়েল আবারও ঘোষণা দেয় যে তারা ইরানের এই হামলার প্রতিশোধ নেবে। এটা শোনার পরে ট্রাম্প কী করেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন করে যে তুমি আর ইরানে হামলা করবে না, আর যাতে ইরানে হামলা না হয়। কারণ ট্রাম্প চাচ্ছিল যুদ্ধটা শেষ হয়ে যাক, কারণ সে ইন্টারনালি আমেরিকার ভিতরে পলিটিক্যালি অনেক চাপের মধ্যে আছে। যুদ্ধ লম্বা হলে ওর ইসরায়েলকে কন্টিনিউয়াসলি ওয়েপন সাপ্লাই করতে হবে, এয়ার ডিফেন্স ইকুইপমেন্ট সাপ্লাই করতে হবে। এই কারণেই ট্রাম্প নেতানিয়াহুকে নিষেধ করেছিল যাতে সকালের হামলার জবাবে পুনরায় ইরানে হামলা না করে। কারণ ইরানে হামলা করলে ইরান আবার কী করবে, ওদের রিপ্লাই বা রেসপন্স যেটা দেওয়ার সেটা মিসাইল দিয়ে আবার দিবে। এর ফলে যুদ্ধ একটা নেভার এন্ডিং যুদ্ধের মধ্যে সিচুয়েশন চলে যাবে। এর ফলে ট্রাম্প চাচ্ছিল যুদ্ধটা না হোক এবং ট্রাম্প নেতানিয়াহু নিষেধ করেছিল। নেতানিয়াহু পরে ট্রাম্পকে আশ্বস্ত করে যে সে তার ফেস বাঁচানোর জন্য, তার দেশের জনগণের কাছে হিরো হওয়ার জন্য বা মুখ বাঁচানোর জন্য সে চাচ্ছিল একটা সিম্বলিক স্ট্রাইক, জাস্ট সিম্বলিক একটা হামলা করবে ইরানের উপর। এবং নেতানিয়াহু ঠিক একই কাজ করেছেন। সে কী করলো, সে ইরানের তেহরানের পাশে একটা খোলা জায়গায়, যেটা ছবিতে দেখে মনে হয়েছে একটা সবজির ক্ষেত বা এই টাইপের মাঠে একটা খোলা জায়গায় বম্বিং করছে। দুটা বিমান জাস্ট 2-1টা বম্ব ড্রপ করছে। ড্রপ করার পরে ওখানে ব্যাপক বিস্ফোরণ হয়। বিস্ফোরণে তাদের বিমানগুলো তাদের গাড়িতে রিটার্ন করে এবং ইসরায়েল গভর্নমেন্ট থেকে ডিক্লারেশন দেওয়া হয় যে আমরা ইরানের সকালের হামলা জবাব আমরা তাদের রাডার সাইটে হামলা করেছি। আদৌ কি রাডার সাইটে হামলা করেছে সেটা কতটুকু সত্য সেটা বোঝা যাচ্ছে না। এখন এটা বলে তারা ইসরায়েলে কি ঘোষণা দেয় যে সিজফায়ার যুদ্ধবিরতি এখন থেকে পুরোপুরি কার্যকর। এখন থেকে ইসরায়েলের জনগণের উপর চলাফেরার আর কোনো বিধিনিষেধ থাকবে না। তারা শেল্টারের কাছাকাছি না থেকে ওপেনলি চলাফেরা করতে হবে এবং তাদের ইন্টারনাল এবং ইন্টারন্যাশনাল যে ফ্লাইটগুলো আছে তো সেগুলো ফ্লাইট পরিচালনা করতে পারবে। তাদের আর মিসাইলের কোনো থ্রেট নাই। এটা বলে যুদ্ধটা কার্যকর হয়। পরিশেষে আমরা এটাতে এতটুকু আশ্বস্ত হতে পারি যে ইন ফিউচার ইসরায়েল ইরানে হামলা করার আগে অনেক চিন্তা ভাবনা করবে, কারণ এই আফটার ক্রিয়েটিং ইসরায়েল সৃষ্টি হওয়ার পর থেকেই ইসরায়েল এরকম মানে ভয়াবহ প্রতিরোধের সম্মুখীন হয় নাই। ইরানের যে ভয়াবহ প্রতিরোধ, এটার কারণে ইসরায়েল একটা মোটামুটি শিক্ষা পেয়েছে। আশা করি ইসরায়েল নেক্সট টাইম থেকে আরও কেয়ারফুল হবে। আর এই যুদ্ধ থেকে ইরানের একটা শিক্ষা নেওয়া উচিত, সেটা হচ্ছে তারা জাস্ট মিসাইলই বানিয়ে গেছে, কিন্তু আমরা ইসরায়েলের ইতিহাস দেখলে, আরব ইসরায়েল যুদ্ধের ইতিহাস 1966-এ, তারপরে 1973 যে যুদ্ধগুলো হয়েছিল, যুদ্ধগুলো পরাজিত হয়েছিল আরবরাই। কারণ তাদের একটাই উইকজন, সেটা ছিল এয়ারফোর্স।
ইসরায়েলের এয়ারফোর্স বা তাদের বিমান হামলাকে যদি এয়ার ডিফেন্স বা অন্য অন্য যে কোনো উপায়ে হোক যদি এটা ঠেকানো না যায়, তাদের বিরুদ্ধে কখনো যুদ্ধে জয়লাভ করা সম্ভব না। এখন ইরানের ক্ষয়ক্ষতি হলো তাদের এখনও সুযোগ আছে, তাদের অনেক ইকুইপমেন্ট এখন ইনট্যাক্ট রয়ে গেছে এবং তাদের আমি মনে করি এটা তাদের এয়ার ডিফেন্স নিয়ে আরও শক্তভাবে কাজ করা উচিত। রাশিয়া, চায়না যারা আছে তাদের থেকে হেল্প নিয়ে তাদের ইন্টেলিজেন্স আরও ডেভেলপ করা উচিত, যাতে তাদের সিনিয়র অফিসিয়ালরা ইসরায়েলি গুপ্তচরদের হাতে অ্যাসাসিনেট না হয় এবং তাদের ইনফরমেশনগুলো আরও প্রোটেক্টেড রাখা উচিত। ইনফরমেশন লিক হওয়ার কারণেই ইরানের যতটুকু প্রতিরোধ গড়ে তোলার সক্ষমতা ছিল তার সেই প্রতিরোধ গড়ে তুলতে পারেনি, কারণ অলরেডি ইসরায়েল জানতো ইরানের কোন জায়গায় কী আছে, কে কোথায় আছে, সব ইনফরমেশন ইসরায়েলের হাতে ছিল। আরেকটা বিষয় হচ্ছে ইরান মিসাইল মেরেছে ঠিকই, কিন্তু তাদের মিসাইলের অ্যাকিউরেসি ছিল খুবই কম। এটা যেহেতু ইরান যে মিসাইলগুলো নিক্ষেপ করেছিল ওগুলো ছিল সবগুলো ব্যালিস্টিক মিসাইল এবং এই ব্যালিস্টিক মিসাইলগুলোর গতি শব্দের চেয়ে কিছু ক্ষেত্রে 5 গুণ, 10 গুণ, 15 গুণ, যেগুলো হাইপারসনিক এগুলো 10 গুণ, শব্দের চেয়ে 10 থেকে 15 গুণ পর্যন্ত গতি হয়। এর ফলে বেশি গতির কারণে এগুলো অ্যাকুরেসি